সুপ্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি। আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম কোষ ও এর গঠন। চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। এতে দেখা যাচ্ছে যে একটি কালো জামাকে সমান দুই ভাগে ভাগ করলাম এবং ওই ভাগ অংশ দিয়ে দুইটি নতুন জামা তৈরি করলাম। দুটি নতুন জামাতে পুরাতন কালো জামার অর্ধেক এবং নতুন আরেকটা অংশ লাল অংশ চলে এসেছে। তাহলে নতুন যে দুটি জামা হলো, এর অর্ধেক হচ্ছে পুরাতন কালো অংশ এবং নতুন লাল অংশ। এই উদাহরণটা দিয়ে কি কোনো কিছু বোঝা যায়? তোমরা একটু চিন্তা করো। আমরা যদি এই অ্যানিমেশনটি ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝবো যে এখানে ডিএনএ অণুর অনুলিপন বোঝানো হচ্ছে। ডিএনএ একটি ডাবল হেলিক্স। এর পুরাতন হেলিক্স থেকে নতুন যখন ডিএনএ তৈরি হবে, নতুন ডিএনএ এর মধ্যে পুরাতন একটি হেলিক্স থাকবে এবং নতুন আরেকটি হেলিক্স থাকবে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডিএনএ অণুর অনুলিপন কি তা বলতে পারবে, কখন অনুলিপন হয় তা ব্যাখ্যা করতে পারবে, অর্ধ-রক্ষণশীল মতবাদ ব্যাখ্যা করতে পারবে, ডিএনএ পলিমারেজ এনজাইমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। পূর্বজ্ঞান। ডিএনএ সংশ্লিষ্ট তোমাদের আগের কথাগুলো মনে আছে কিনা এটা একটু দেখা যাক। কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোসোম। ক্রোমোসোমের অংশ হচ্ছে ডিএনএ। ডিঅক্সি নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ডিএনএ। ডিএনএ তৈরি হয় তিনটি উপাদান দিয়ে: ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেনাস বেস এবং পেন্টোজ সুগার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএ ডাবল হেলিক্স, সুগারের সাথে ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেনাস বেস মিলে হয় নিউক্লিওটাইড। ফসফরিক অ্যাসিড দিয়ে দুটি নিউক্লিওটাইড একত্রে সংযুক্ত হয়, তখন একে বলা হয় ডাইনিউক্লিওটাইড। এইভাবে পলিনিউক্লিওটাইড সৃষ্টি হয়। ডিএনএর একটি হেলিক্সের মূল উপাদানই হচ্ছে পলিনিউক্লিওটাইড। তো দুইটি হেলিক্স মিলে হয় সম্পূর্ণ ডিএনএ। এই কথাগুলো আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে জানিয়েছি।
যদি প্রশ্ন করা হয় কোষের কখন ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন হয়, তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা এই স্লাইডের মাধ্যমে পেয়ে যাবে। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাওয়ার্ড ও পেলকের কোষচক্র। এই কোষচক্রের 90 থেকে 95% সময় হচ্ছে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়, আর 5 থেকে 10% সময় হচ্ছে মাইটোটিক ফেজ বা সেল ডিভিশন পর্যায়। ইন্টারফেজ স্টেজের 3টে অংশ রয়েছে: G1 বা গ্যাপ 1, এস দশা বা সিনথেসিস দশা এবং G2 দশা বা গ্যাপ 2 দশা। এস দশা বা সিনথেসিস দশা মধ্যেই ডিএনএ অনুলিপন বা প্রতিলিপন হয়। টোটাল কোষ চক্রে প্রায় 30 থেকে 50% সময় এখানে ব্যয় হয়। তা নিশ্চয়ই তোমরা আমি প্রথমেই যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নের উত্তরটি পেয়েছো। এই অ্যানিমেশনটির সাহায্যে আমরা ডিএনএ অনুলিপনের মূল নীতিটি বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে সবুজ রঙের যে ডিএনএটি রয়েছে এটি হচ্ছে একটি ডিএনএ। এর থেকে দুইটি নতুন ডিএনএ সৃষ্টি হবে। নতুন ডিএনএর একটি সূত্র হবে পুরাতনের এবং নতুন আরেকটি আসবে। তবে একটি ডিএনএ থেকে নতুন দুটি ডিএনএ সৃষ্টি হবে। এখানে অ্যানিমেশনের সাহায্যে ডিএনএ ডাবল হেলিক্স থেকে কিভাবে একক হেলিক্সে রূপান্তর হয় সেটি বোঝানো হয়েছে। এখানে সিঁড়ির যে ধাপগুলো রয়েছে, নাইট্রোজেনাস বেস, এক পাশে অ্যাডেনিন, আরেক পাশে থাইমিন, এক পাশে সাইটোসিন, আরেক পাশে গুয়ানিন। এই নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। ফলে দুটো হেলিক্স আলাদা আলাদা হয়ে দুই পাশে চলে যায়। এখানে একক হেলিক্স থেকে কিভাবে এর সম্পূরক আরেকটি নতুন হেলিক্স সৃষ্টি হয় সেটি বোঝানো হয়েছে। নীল রঙের যেই হেলিক্সটি দেখানো হয়েছে এটি হচ্ছে পুরাতন হেলিক্স বা সূত্রক, আর এর পাশে যে হালকা হলুদ বর্ণের যে হেলিক্সটি রয়েছে সেটি হচ্ছে নতুন হেলিক্স। এই নতুন হেলিক্সটি ডিএনএ পলিমারেজ এনজাইম সহ বিভিন্ন এনজাইমের সক্রিয়তায় তৈরি হয়। আমরা আস্তে আস্তে এর সম্পর্কে বিস্তারিত জানব। এই অ্যানিমেশনটির সাহায্যে পেঁচানো অবস্থায় ডিএনএ কিভাবে পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ সৃষ্টি হয় সেটি দেখানো হয়েছে। ছবিটি ভালো করে তোমরা খেয়াল করো। ডিএনএ এর প্রতিলিপন হয় তা অনেক আগে থেকেই জানা ছিল, কিন্তু সঠিক প্রতিলিপন পদ্ধতি সম্বন্ধে জানা যায় অনেক পরে। প্রাথমিকভাবে ডিএনএ অণুর রেপ্লিকেশন তথা প্রতিলিপনের জন্য বিজ্ঞানী লেভিয়েনথাল ও ক্রেন 3টি অনুকল্প প্রস্তাব করেন। এগুলো হলো
বিচ্ছুরণ মতবাদ, রক্ষণশীল মতবাদ এবং অর্ধ-রক্ষণশীল মতবাদ। প্রথমে আমরা দেখব বিচ্ছুরণ মতবাদ। এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ অণুর সূত্রদ্বয় বিশ্লিষ্ট বা খণ্ডিত হয়ে প্রতিলিপি সৃষ্টি করে। এরপর বিভিন্ন পরিমাণে নতুন ও পুরাতন খণ্ডকের সংযুক্তির মাধ্যমে দুটো ডিএনএ অণু গঠিত হয়। অনুকল্পটি সঠিক বিবেচিত হয়নি, তাই এটিকে বাদ দেয়া হয়েছে। রক্ষণশীল মতবাদ। এই প্রক্রিয়ায় মাতৃ ডিএনএ অণুসূত্র দুটো সম্পূর্ণভাবে পরস্পর থেকে পৃথক হবার পর প্রত্যেকটি ছাঁচ হিসেবে আলাদাভাবে দুটো নতুন অণুসূত্র তৈরি করে। এরপর সৃষ্ট নতুন অণুসূত্র ছাঁচ থেকে পৃথক হয়ে নতুন ডিএনএ অণু সৃষ্টি করে এবং মাতৃ অণুসূত্র দুটো আলাদাভাবে সংযুক্ত হয়। এই মতবাদটিও বিবেচিত হয়নি, ফলে এটিও আর এখন মানা হয় না। এরপর রয়েছে অর্ধ-রক্ষণশীল মতবাদ। এই প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ অণু থেকে দুটি নতুন ডিএনএ অণু সৃষ্টি হয়। নতুন সৃষ্ট ডিএনএ অণু দুটোরই প্রত্যেকটিতে একটি মাতৃসূত্র এবং অন্যটি থাকে নতুন সূত্র। এজন্য একে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা পদ্ধতি বলে। এই পদ্ধতিটি পরবর্তীতে সঠিক বলে প্রমাণিত হয়। অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ প্রতিলিপি সৃষ্টি কৌশল। ডিএনএ প্রতিলিপি সৃষ্টি প্রক্রিয়াকে 4টি ধাপে বিভক্ত করা যায়। ধাপ 4টি হলো: 1. প্রতিলিপনের উৎস শনাক্তকরণ। 2. মাতৃ ডিএনএর সূত্রদ্বয় পৃথকীকরণ ও রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি। 3. নতুন ডিএনএ সূত্র সংশ্লেষণ ও বর্ধিতকরণ। 4. প্রতিলিপি সমাপ্তিকরণ। প্রথমে আমরা দেখব প্রতিলিপির উৎস শনাক্তকরণ। ডিএনএ অণুর যে সুনির্দিষ্ট দৈর্ঘ্যের স্থান থেকে প্রতিলিপি সৃষ্টির সূচনা ঘটে তাকে প্রতিলিপন উৎস বা রেপ্লিকেশন অরিজিন বা সংক্ষেপে অরি বলে। প্রারম্ভিক প্রোটিন বা ইনিশিয়েটর প্রোটিন সর্বপ্রথম ডিএনএর প্রতিলিপন উৎস অরি শনাক্ত করে এবং তার সাথে সংযুক্ত হয়ে প্রতিলিপনের সূচনা ঘটায়। আমরা এই ছবিটি যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা আমাদের পড়াগুলো এই ছবির মধ্যেই পাবো। আমাদেরকে আর পড়াগুলো মুখস্থ করতে হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক প্রোটিন এই প্রতিলিপনের উৎস থেকেই প্রতিলিপন শুরু করে এবং এখানে রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হয় এবং রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি করার মাধ্যমেই প্রতিলিপন কিন্তু শুরু হয়ে যায়। এজন্য আমাদেরকে এই ছবিটি খুব ভালো করে খেয়াল করতে হবে। মাতৃ ডিএনএর সূত্রদ্বয় পৃথকীকরণ ও রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি। ডিএনএ হেলিকেজ এনজাইমের সহায়তায় অরি অংশ থেকে ডিএনএ অণুর প্যাচ খুলতে থাকে এবং সূত্রদ্বয়ের মধ্যবর্তী যে হাইড্রোজেন বন্ধনী ভেঙে দিতে থাকে। ফলে অরি অংশ থেকে সূত্র দুটি আলাদা হতে থাকে। অরি অংশ থেকে ডিএনএ অণুর অংশবিশেষের সূত্রদ্বয় খুলে গিয়ে বুদবুদের মতো বা চোখের মতো যে অংশ সৃষ্টি করে তাকে প্রতিলিপন বাবল বা রেপ্লিকেশন বাবল বা প্রতিলিপন নেত্র বা রেপ্লিকেশন আই বলে।
প্রতিলিপি সৃষ্টির প্রক্রিয়া ডিএনএ অণুর অংশবিশেষের সূত্রটা আলাদা হবার কারণেই ওই স্থানে ওয়াই আকৃতির যে গঠন সৃষ্টি হয় তাকে রেপ্লিকেশন ফর্ক বলে। ডিএনএ হেলিকেজ এনজাইমের সক্রিয়তায় মাতৃ ডিএনএ অণুর সূত্রদ্বয় যখন পৃথক হতে থাকে তখন এক বিশেষ ধরনের ক্ষুদ্রাকৃতির প্রোটিন আলাদা হয়ে যাওয়া সূত্রকের সাথে এসে যুক্ত হয় যেন পুনরায় সূত্রকদ্বয় একত্রিত হতে না পারে। এ ধরনের প্রোটিনকে বলে এসএসবিপি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, বা এইচডিপি, হেলিক্স ডিস্টাব্লেজিং প্রোটিন নামে পরিচিত। এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। কারণ পরীক্ষাতে যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমাদেরকে এই ছবিটি আঁকতে হবে। এই ছবিটির মধ্যে আমরা বেশ কয়েকটি চিহ্ন ব্যবহার করি। সেই চিহ্নগুলোর সম্পর্কে আমরা একটু পরিচিত হই। প্রথমে আমরা দেখতেছি ডিএনএ হেলিকেজ, আরএনএ প্রাইমেস, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ লাইগেজ এবং এসএসবিপি। এখানে আমরা একটি ডিএনএ থেকে নতুন দুটি ডিএনএ সৃষ্টি হবে। পুরাতন যে ডিএনএটি রয়েছে সেটি হচ্ছে 3 থেকে 5 প্রাইম মুখী একটি, এবং আরেকটি হচ্ছে 5 থেকে 3 প্রাইম মুখী। 3 থেকে 5 প্রাইম মুখী যে হেলিক্সটি রয়েছে তার সম্পূরক 5 থেকে 3 প্রাইম মুখী একটি সূত্রক সৃষ্টি হবে, এবং পুরাতন ডিএনএর 5 থেকে 3 প্রাইম মুখী যে ডিএনএটি সূত্র রয়েছে তার সম্পূরক 3 থেকে 5 প্রাইম মুখী একটি সূত্রক সৃষ্টি হবে। আমরা আস্তে আস্তে এই ছবিটি বর্ণনা করি। নতুন ডিএনএ সূত্র সংশ্লেষণ ও বর্ধিতকরণ। মাতৃ ডিএনএ অণুর পৃথক হওয়া সূত্রকদ্বয় টেমপ্লেটের ন্যায় বা ছাঁচের ন্যায় কাজ করে। টেমপ্লেট দুটির উপর ভিত্তি করেই নতুন দুটি সূত্র সৃষ্টি হয়। টেমপ্লেট দুটি বিপরীতমুখী, একটি 5 থেকে 3 প্রাইম মুখী, অন্যটি 3 থেকে 5 প্রাইম মুখী হওয়ায় এবং 5 থেকে 3 প্রাইম মুখী টেমপ্লেটটি শনাক্তকরণের কোনো ডিএনএ পলিমারেজ এনজাইম মানে ডিএনএ পোল 1 এনজাইম না থাকায় টেমপ্লেট দুটি থেকে দুই ধরনের নতুন ডিএনএ সূত্র উৎপন্ন হয়। সূত্রক দুটির একটি হলো অগ্রগামী সূত্রক, অন্যটি হলো ধীরগামী সূত্রক। এই দুটি সূত্রকে সৃষ্টি ও বর্ধন প্রক্রিয়া বিপরীতমুখী এবং কিছুটা ভিন্নতর। এজন্য দুটি সূত্রের ব্যাখ্যা আমরা আলাদা আলাদাভাবে দিব। প্রথমে দেখব আমরা অগ্রগামী সূত্রক সৃষ্টি ও বর্ধন প্রক্রিয়া। মাতৃ ডিএনএ অণুর 3 থেকে 5 প্রাইম মুখী টেমপ্লেট থেকে একটি নতুন সূত্রক 5 থেকে 3 প্রাইম মুখী হয়ে উৎপন্ন হয় এবং বিরতিহীনভাবে বৃদ্ধি পেতে থাকে। এই সূত্রটিকে বলা হয় অগ্রগামী সূত্র। আরএনএ প্রাইমেস এনজাইমের সক্রিয়তায় প্রথমে অরি অংশ থেকে পৃথক হওয়া 3 থেকে 5 প্রাইম মুখী টেমপ্লেটের উপর পরিপূরক রাইবোনিউক্লিওটাইড যুক্ত হয়ে স্বল্প দৈর্ঘ্যের মানে 18 থেকে 30টি নিউক্লিওটাইড বিশিষ্ট একটি আরএনএ খণ্ডক তৈরি হয় যা প্রাইমার নামে পরিচিত। প্রাইমার তৈরি না হওয়া পর্যন্ত ডিএনএ পোল 3 এনজাইম নতুন সূত্রক তৈরি করতে পারে না। ডিএনএ পোল 3 এনজাইম প্রাইমারের শেষ থেকে একটির পর একটি পরিপূরক ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট টেমপ্লেটের ক্ষারকের সাথে যুক্ত করে নতুন ডিএনএ সূত্র তৈরি করতে থাকে। এ সময়
এসএসবিপি অণুসমূহ পর্যায়ক্রমে মুক্ত হতে থাকে। মাতৃ ডিএনএ অণুর সূত্র দুটি আলাদা হবার সাথে সাথে অগ্রগামী সূত্রটি বিরতিহীনভাবে তৈরি হতে থাকে। ধীরগামী সূত্রক সৃষ্টি ও বর্ধন। মাতৃ ডিএনএ অণুর 5 থেকে 3 প্রাইম মুখী টেমপ্লেটটির অনুসরণে বিপরীতমুখী হয়ে বিচ্ছিন্নভাবে বা খণ্ডিতভাবে যে নতুন সূত্রক 5 থেকে 3 প্রাইম মুখী হয়ে তৈরি হতে থাকে তাকে ধীরগামী সূত্র বলে। এক্ষেত্রে প্রথমে রেপ্লিকেশন ফর্কের নিকট আরএনএ প্রাইমেস এনজাইমের সক্রিয়তায় 5 থেকে 3 প্রাইমমুখী টেমপ্লেটের উপর একটি প্রাইমার মানে স্বল্প দৈর্ঘ্যের যে আরএনএ খণ্ডক সেটা গঠিত হয়। এরপর ডিএনএ পলিমারেজ 3 এনজাইম প্রাইমারের শেষ থেকে একটির পর একটি পরিপূরক ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট টেমপ্লেটের উপর জমা করে নতুন ডিএনএ সূত্র খণ্ডক তৈরি করে। ডিএনএ পলিমারেজ 3 এনজাইম ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট যুক্ত করার সাথে সাথে এসএসবিপি অণুসমূহ অপসারিত হতে থাকে। ডিএনএ হেলিকেজ এনজাইমের ক্রিয়ায় মাতৃ ডিএনএ অণুর সূত্র দুটি যতই আলাদা হতে থাকে এবং রেপ্লিকেশন ফর্ক অগ্রসর হতে থাকে ততই রেপ্লিকেশন ফর্ক থেকে উল্টো দিকে মুখ করে খণ্ডিতভাবে বা বিচ্ছিন্নভাবে প্রাইমার ও ধীরগামী সূত্রক তৈরি হতে থাকে। জাপানি বিজ্ঞানী এর নাম অনুসারে বিচ্ছিন্নভাবে সৃষ্ট ডিএনএ খণ্ডকের নাম দেয়া হয়েছে ওকাজাকি খণ্ডক। প্রতিলিপি সমাপ্তিকরণ। ডিএনএ পলিমারেজ 1 এনজাইম নবসৃষ্ট সূত্রক বা সূত্রক খণ্ড থেকে প্রাইমারকে অপসারণ করে তদস্থলে এবং ওকাজাকি খণ্ডক যুগলের মাঝে প্রয়োজনীয় ডিএনটিপি সরবরাহ করে। মূলত ডিএনএ পলিমারেজ 1 এনজাইম ধীরগামী সূত্রকের উপর নিউক্লিওটাইড সিকোয়েন্সের সংশোধন কাজ করে থাকে। এরপর ডিএনএ লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডকগুলোর মধ্যে ফসফোডাইএস্টার বন্ধনী সৃষ্টির মাধ্যমে ডিএনএ খণ্ডকগুলোকে জোড়া লাগিয়ে দেয়। পরিপূর্ণভাবে নতুন সূত্র তৈরি হবার সাথে সাথে তার টেম্পলের সাথে পেঁচিয়ে যেতে থাকে। অগ্রগামী সূত্রকটির সংশ্লেষণ শেষ হবার সাথে সাথেই শৃঙ্খলটি মুক্ত হয়ে যায় না, কেননা ধীরগামী সূত্রকের সংশ্লেষণ তখনও চলতে থাকে। নতুন দুটি সূত্রকের সংশ্লেষণ সম্পূর্ণরূপে শেষ হলেই পলিমারেজ যৌগ থেকে বিচ্ছিন্ন হয় এবং দুটি অপত্য ডিএনএ অনুপূর্ণতা লাভ করে মুক্ত হয়। মূল্যায়ন। এবার তোমাদের পরীক্ষা। দেখি কে কে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। ১, কোষ বিভাজনের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? অর্ধ রক্ষণশীল মতবাদ ব্যাখ্যা করো। অনুলিপন ভুল হওয়ার সুযোগ আছে কিনা তা বিশ্লেষণ করো। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। বাড়ির কাজ। ডিএনএ অনুলিপনে ডিএনএ পলিমারেজ এনজাইমের ভূমিকা লেখো। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বাসা থেকে লিখতে পারবে। আমার আজকের এই ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আজকের এই ক্লাসটির মাধ্যমে
ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছো। তোমরা এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে পড়বে কারণ এটি অনেক সময় পরীক্ষাতে আসে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করতে পারো। আমি তোমাদেরকে উত্তর দেয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।